ঈদ মায়ের প্রেমগাথা পর্ব সংখ্যা ৩৩ লিখেছেন রিক্তা ইসলাম মায়া। সঙ্গে আমি আছি মাহি। হৃদ হাতে হাতে ল্যাপটপের শাটার টেনে বন্ধ করল। কিছুই ভালো লাগছে না বলে হৃদ উঠে দাঁড়াতে গিয়ে টেবিলের উপর রাখা অবহেলিত আধুনিক ফোনটা তক্ষুনি ভাইব্রেটস করে উঠল। হৃদ উঠে দাঁড়াতে দাঁড়াতে সেদিকে তাকালো। চোখে ভাসমান হলো বেয়াদব বউ নামটি। হৃদ কলটি রিসিভ করলো না, বরং অবহেলিতভাবেই ফোনটা জায়গায় পড়ে থাকলো। সে আপাতত বউয়ের ফোন রিসিভ করবে না বলে জিদ করে আছে। যেভাবে হৃদের মনটা পুড়ছে ঠিক সেভাবে বউকেও তার দহনে পুড়াবে বলে স্থির করলো। হৃদ ফোন রিসিভ না করায় মায়া উদাস মনে কান থেকে ফোন নামিয়ে টেবিলের উপর রাখলো। হতাশায় ভারী নিঃশ্বাস ফেলে আবারও কল দিতে চাইলে পাশ থেকে বাধা দিল জুই। রাগান্বিত গলায় বলল, তুই এত আত্মসম্মান বোধ ছাড়া কিভাবে হলি ঋতু? একটা মানুষ তোর ফোন রিসিভ করে না, তারপরও বোকামি করে রোজ রোজ কেন কল দিস তুই? তোর লজ্জা থাকা উচিত। কলেজ ক্যান্টিনের দ্বিতলায় কোণার টেবিলে গোল হয়ে বসে চার বান্ধবী। মায়া মুখোমুখি জুই বসে কপট রাগ দেখিয়ে কথাগুলো বলল মায়াকে। মায়া জুইয়ের কথায় উত্তর দিয়ে দৃঢ় মনে বলল, লজ্জা আত্মসম্মান বোধ দুটোই আছে আমার জুই, কিন্তু তাই বলে সব জায়গায় আত্মসম্মান বোধ দেখাতে নেই। বিশেষ করে একটা সম্পর্ক সুস্থ রাখতে গেলে মাঝে মধ্যে নিজের আত্মসম্মান বোধও খোয়াতে হয়। সব জায়গায় সব কিছু চলে না, আমার সম্পর্কটাও ঠিক তাই। ভীষণ নড়বড়ে একটা সম্পর্ক, তাই আমার অসুস্থ সম্পর্কটাকে আগে সুস্থ করি, তারপর না হয় আত্মসম্মান বোধটা দেখানো যাবে। শ্রম না করে ভালো ফসলের চিন্তা করা যেমন বোকামি, ঠিক তেমনই একটা সম্পর্কে ভালোবাসা তৈরি না করে তার ওপর অভিমান করে আত্মসম্মান বোধ নিয়ে বসে থাকলে ওপাশের মানুষটা কখনো আমার কদর বুঝবে না। আমার কদর বা গুরুত্ব সামনের মানুষটাকে বোঝাতে গেলে আমাকে অবশ্যই সেই মানুষটাকে স্পেশাল ফিল করাতে হবে, তবেই না সে আমার জন্য পাগল হবে। এখন দুনিয়াটা গিভ অ্যান্ড টেকের নিয়মে চলছে জুই, এক হাতে দাও তো অন্য হাতে নাও। তাই আমাকে কিছু পেতে হলে অবশ্যই কিছু দিতে হবে। আজ আমি তাকে পাত্তা দিচ্ছি, কাল সে আমাকে গুরুত্ব দেবে, এটাই তো নিয়ম, তাই না? মায়ার জ্ঞানী জ্ঞানী কথায় বেশ অসন্তুষ্ট হলো জুই। তারপরও রাগ নিয়ে বলল জুই, তুই এত পাত্তা দেওয়ার পরও যদি ওই লোকটা থেকে গুরুত্ব না পাস তাহলে কি করবি তুই এখন? মায়ের উত্তর আসলে একইভাবে দৃঢ়তা দেখিয়ে বলল, সে আমাকে গুরুত্ব দেয় জুই, আর দেয় বলেই সে আজ পর্যন্ত আমার কলটা কখনো কেটে দেয়নি, আর না আমার নাম্বারটা দেখে ব্লক লিস্টে ফেলেছে। আমার কি মনে হয় জানিস জুই, লোকটা কোনো কারণে হয়তো আমার ওপর রাগ করে আছে, আর সেই রাগ নিয়ে হয়তো আমার সাথে কথা বলতে চাইছে না। হতে পারে আমার প্রথম দিনের ব্যবহারে লোকটা অসন্তুষ্ট, আমার উচিত হয়নি তার সাথে ওইভাবে রেগে কথা বলা। মায়ের কথায় এবারও জুই অসন্তুষ্ট গলা ছেড়ে বলল, তোর কাছে আদৌ তোর জামাইয়ের কোনো দোষ পাওয়া যাবে বলে তো মনে হয় না, তোর জামাই তো নিষ্পাপ মানুষ। মায়া ফোন চালাতে চালাতে ছোট করে সম্মতি দিল, জুই নাক মুখ কুঁচকে বলল, জামাই পাগল। জুইয়ের অসন্তুষ্ট গলা কথাটা বলল। মায়া শুনেও না শোনার মতো বসে রইল ফোনের চোখ দিয়ে। হাতের টাচে আবারও কল লাগালো হৃদকে, কিন্তু এর মাঝেই ফোন কেটে শ্রেয়ার মায়ের কল কেটে দিয়ে হড়বড় করে বলতে লাগলো, মায়া একটা কাজ করলে কি হয়, তোর জামাই কেমন লোক তার চরিত্রের একটা পরীক্ষা করে দেখ আগে। তুই তো তাকে ভালোবাসিস তাই না, তোর জানা উচিত লোকটা কেমন চরিত্রের। তাছাড়া লোকটা তোর কল রিসিভ করে না, হয়তো পরিচিত নাম্বার দেখে। তুই একটা অপরিচিত নাম্বার দেখে লোকটাকে কল দিয়ে দেয় রিসিভ করে কিনা, বা অপরিচিত মেয়েদের সাথে সে কেমন স্বভাব রেখে কথা বলে, এই নিয়ে একটা পরীক্ষা তো করাই যায়, তাই না? মায়া সরল চোখে তাকালো শ্রেয়ার দিকে। কথাটা মন্দ বলেনি শ্রেয়া, একটা পরীক্ষা তো মায়া করতেই পারে, জামাই চরিত্র পরীক্ষা করতে, তাই না? মায়ের নাম্বারটা দিয়ে তো একবার কথা বলেছিল ওরা, সেজন্য হয়তো লোকটা মায়ের নাম্বার দেবে এখন রিসিভ করে না। তাই মায়ের শ্রেয়ার কথাটা এই মুহূর্তে বেশ যুক্তিসঙ্গত মনে হলো। কিন্তু কথা হলো কার ফোন দিয়ে কল করবে, এই কথাটা জানাতেই নাদিয়া তক্ষুনি নিজের ব্যাগ থেকে মোটামুটি দামি একটা ফোন বের করে দিল মায়াকে। মায়া সেটা সহজভাবেই গ্রহণ করল।
নাদিয়া বেশ ভালো পরিবারের মেয়ে, অনেক টাকা পয়সা আছে নাদিয়ার বাবার। সেক্ষেত্রে নাদিয়ার হাতে একটা দামি ফোন থাকা অস্বাভাবিক কিছু না। মায়া হৃদের মুখস্থ নাম্বারটা হাতে হাতে নাদিয়ার ফোনে টাইপিং করে হৃদকে কল লাগাল। মায়া বেশ দৃঢ় ছিল হৃদ এই অপরিচিত নাম্বারটা দেখে কলটা রিসিভ করবে না, কিন্তু হৃদ মায়ার দৃঢ়তা ব্যঞ্জক করে কয়েক সেকেন্ডের মধ্যে কলটা রিসিভ করে ফেলল। এতে মায়া হতাশ হলো। মায়া ভারী হতাশায় ডুবে গিয়ে বলল, হ্যালো বাবু, কে? আমি তোমার বাচ্চার মা। মায়াকে ফের হতাশায় ডুবিয়ে দিয়ে হৃদ উৎফুল্লতা দেখিয়ে কথা মিলিয়ে বলল, হ্যাঁ বাবু বলো। আই মিস ইউ টু বাবু। মায়া উদাস গলায় বলল, আমার বাবু কি করে? তোমার বাবু তার বাবুর আম্মুকে বসে বসে মিস করে জান। তাহলে আজকে বাসায় তাড়াতাড়ি চলে আসো, আমি অপেক্ষা করছি। হ্যাঁ বাবু, আর একটু পরই চলে আসবো। আমার বাবু ডেকেছে, আর আমি না এসে পারি বলো? আজকে রাতে খেলা হবে জান, তুমি আর আমি। মায়া লজ্জা থমথমে খেয়ে বসলো। লোকটা এমন উলটপালট কথা বলবে সেটা ধারণাতে ছিল না মায়া। মায়া থমথমে খেয়ে চোখ তুলে তাকালো মুখোমুখি বসা জুই, শ্রেয়া আর নাদিয়ার দিকে। সবাই উৎসুক হয়ে ওদের কথা শুনছে আগ্রহ নিয়ে। ফোনটা লাউড স্পিকারে দেওয়া। মায়া এক পলক জুই, নাদিয়া, শ্রেয়াকে দেখে নিয়ে থমথমে গলায় বলল, বাবু। হ্যাঁ বাবু। মায়া আমতা আমতা করে বলল, আই লাভ ইউ টু বাবু। হৃদের কথা বলার সময় আসিফ তাড়াহুড়ো করে ঢুকেছিল কক্ষে, হাতে কিছু ডকুমেন্টস নিয়ে। হৃদকে ভাই রাখতে হৃদ আসিফকে থামিয়ে দিয়ে বলল, এই ডিস্টার্ব করিস না তো, দেখিস না আমার বাবুর আম্মু ফোন করেছে। আমি ব্যস্ত, তুই বাইরে যা। আসিফ হতবুদ্ধি হয়ে ড্যাব ড্যাব করে হৃদের দিকে তাকিয়ে থেকে বেরিয়ে গেল আস্তে করে। মূলত আসিফের মাথায় হৃদের কথার আগামাথা কিছুই ঢুকলো না। এই বাবুর আম্মুটা আবার কে? হৃদ কখন বাবু জন্ম দিল তাও বুঝল না। আসিফ বেরিয়ে যেতেই হৃদ একই উৎফুল্লতা দেখিয়ে বলল, হ্যাঁ বাবু বলো। বাচ্চারা কি ঘুমাইছে? হ্যাঁ। তা কি খাওয়ালে? মার্কেটের দুধ তো শেষ। আমি তো এখনো আনি নাই। তা তুমি কোত্থেকে দুধ খাওয়ালে? হৃদের বেগতিক কথায় মায়া হড়বড় করে কলটা মিউট করলো। লজ্জা সিটিয়ে জুয়ের দিকে ফোনটা এগিয়ে দিতে দিতে বলল, আমি আর কথা বলবো না, তুই কথা বল জুই। লোকটা কেমন কেমন করে যেন কথা বলে, আমার লজ্জা লাগে। মায়ার কথায় নাক মুখ কুঁচকে জুই বলল, আমি কেন কথা বলতে যাব? তোর জামাই, তুই কথা বল। তাছাড়া এসব বেফাস কথা তুই আগে শুরু করছিস। তুই কেন আগে আগে বলতে গেলি তুই তার বাচ্চার মা হোস? এখন তো সে এসব বলবেই, বাচ্চাদের খোঁজ নেবে না? পাশ থেকে শ্রেয়াও জুইয়ের কথায় সম্মতি দিয়ে বলল, ঠিক জুই ঠিক বলেছে। মায়া তুই আগে কথা শেষ কর, কলটা বেশিক্ষণ মিউট করে রাখলে লোকটা বুঝে যাবে আমাদের ফোন। শ্রেয়ার কথায় মায়া তক্ষুনি কল আনমিউট করে ফের কলটা লাউড স্পিকারে রেখে বলল, জান। হ্যাঁ জান। কল মিউট করে কোথায় গিয়েছিলে? বাচ্চারা কি কান্নাকাটি করে তোমাকে বেশি জ্বালাচ্ছে? তুমি কি তাদের দুধ খাওয়াচ্ছ? হৃদের এমন ভয়ঙ্কর ঠোঁটকাটা কথায় মায়া ভারী লজ্জায় আড়ষ্ট হয়ে বসল। সাথে এটা ভাবলো মায়ের জামাই লয়াল না, সে ভিন্ন নারীর সাথে এমন ফ্ল্যাটিং করে বেড়ায়। মায়ের চোখে মুখে লজ্জা চেয়ে কষ্টের ছাপ স্পষ্ট হলো। ভারী হতাশ গলায় বলল, আপনার বাচ্চারা দুষ্টু, আপনার মতো না জান। এই গ্রেড তোমার। আমার বাচ্চারা মা মতো নটি হয়েছে। মায়া যখন হৃদের সাথে কথায় পেরে উঠছিল না, তাই অবশেষে হার মেনে বলল, আপনি আমাকে চিনেন? কেন চিনব না? তুমি মাত্রই আমার জন্ম নেওয়া বাবুদের আম্মু, তোমাকে না চিনলে হবে বলো? মায়া হতাশায় মুখ ভার করে চুপ করে রইল। মনটা খারাপ। মায়ের স্বামী অপরিচিত নাম্বারেও মেয়েদের সাথে ফ্ল্যাটিং করে বেড়ায়, এই কষ্ট মায়া কোথায় রাখবে? মায়ের কলিজাটা ভীষণ পুড়ছে। সে আর কথাই বলবে না। মায়াকে হুট করে চুপ হয়ে যেতে দেখে হৃদ বলল, কি ম্যাডাম, কথা শেষ? স্টক খালি? তো এরকম ফাজলামো কি আমার সাথেই প্রথম, নাকি লিস্টে আরও আছে? আপনি প্রথম, আর আমি যেন শেষ হয়, মনে রাখবেন। মায়া চমকে উঠল। তার মানে লোকটা ওকে চিনে এতক্ষণ কথা বলছিল? কিন্তু কিভাবে চিনল? মায়া তো পরিচয় দেয়নি। তাহলে মায়া অধৈর্যের গলায় তক্ষুনি জানতে চাই, আপনি আমাকে কিভাবে চিনলেন? আমি তো পরিচয় দিইনি। আপনাকে চিনা আমার জন্য কঠিন কিছু নয় ম্যাডাম, বরং সহজভাবেই চিনে কথা বলছি। তো
তবে ওয়ার্নিং দিচ্ছি, এই রকম ফাজলামো যেন অন্য কোনো ছেলের সাথে না হয়, নয়তো থাপড়িয়ে গাল ফাটিয়ে ফেলবো স্টুপিড। মায়া মিনমিন করে বলল, আপনি খালি বকা দেন, গুরুত্ব দেন না। গুরুত্ব আগে অর্জন করো, তারপর। কল রিসিভ না করলে অর্জন করব কিভাবে জানি না। হৃদ একইভাবে উদাস গলায় বলল কথাটা। মায়ের হৃদের কথায় কষ্ট পেয়ে বলল, আমার মন পুড়ে আপনার জন্য। মায়ের যেন হুট করে হৃদের মনে কথাটা বলে ফেলল। মন তো তারও পুড়ে বউয়ের জন্য। হৃদ ভোতা মুখে কতক্ষণ নিশ্চুপ দাঁড়িয়ে থেকে স্বভাবগতভাবেই তেরামি করে বলল, এসব মিথ্যা নাটকের ভাষা আমি বুঝি না, রাখছি। হৃদ কল কাটতেই মায়ের ঠোঁট উল্টায়। লোকটা যে তেরা স্বভাবে হবে মায়া এতদিনে বেশ কয়েকবার বুঝতে পেরেছে। আজকে আবার প্রমাণ হলো লোকটা আসলেই তেরা মানুষ। এই লোককে সোজা বানাতে বানাতে মায়া না আবার বাঁকা হয়ে যায়, আল্লাহ জানে। তক্ষুনি নাদিয়া ব্যস্ত গলায় মায়াকে বলল, মায়ু, তোর স্বামী তো অনেক ধুরন্ধর লোক, অপরিচিত নাম্বার থেকেও তোকে কেমন চট করে চিনে ফেললো। কেমন হতাশা ভারী নিঃশ্বাস ফেললো মায়া। এই জামাইয়ের খোঁজ সে ইহজীবনে আর পাবে কিনা আল্লাহ জানে। তারপর দিনগুলো একইভাবে কাটছে। নিখোঁজ স্বামীকে খোঁজ না পাওয়ার উদাসীনতা যেন মায়ের দিন দিন বাড়ছে। হৃদ মায়ের সাথে ফোনে কথা বলে না। ওই একদিনের অপরিচিত ভেবে ফোন আলাপ হয়েছিল, ব্যাস এতটুকু। তারপর আরও একটা মাস কিভাবে যেন কাটলো। মায়া জুই আরিফের সঙ্গে বাড়িতে এসেছে বড় বোনের বিয়ে উপলক্ষে। ফাহাদ বাবাকে নিয়ে সিঙ্গাপুর থেকে বাংলাদেশে ফিরেছে গোটা 1 সপ্তাহ হলো। ফাহাদের বাবা এখন পুরোপুরি সুস্থ না হলেও মোটামুটি ঠিকঠাক তিনি। ওনার চিকিৎসা এখন বাংলাদেশের ডাক্তারদের আওতায় আছে, ঔষধ চলছে আর কি। মায়ের পরিবারের সবাই গিয়েছিল ফাহাদের বাবাকে দেখতে, মুক্তা যায়নি, আরও যায়নি মায়া আর জুই। ওদের না যাওয়ার পিছনে কারণ ছিল অবশ্য। দুই পরিবারের মানুষজন বসে আলাপ আলোচনা করে মুক্তার ফাহাদের আনুষ্ঠানিক বিয়ের ডেট ফিক্সড করলো সেজন্য। সামনের শুক্রবার বাদ রেখে পরের শুক্রবারে বিয়ে। মায়েদের বাড়ির মধ্যে হইচই কাণ্ড। মায়া জুই কত খুশি, বোনের বিয়ে বলে কথা। খুশিতে আত্মহারা হয়ে লম্বা লিস্ট বানিয়েছে বিয়েতে কি কেনাকাটা করবে তা নিয়ে। মায়ের বাবা খানিকটা চিন্তিত মুখে ছোট মেয়ে মায়ের উল্লাস দেখলেন। তিনি বেশ কয়েকদিন ধরেই একটা বিষয় নিয়ে চিন্তিত। ওনার ছোট ভাই জামাল সাহেবের সঙ্গেও এই বিষয়ে কথা বলা হয়েছে। তিনি বড় ভাই শফিকুল ইসলামের উপর দায়ভার চাপিয়ে দিয়েছে, যা ভালো হয় তাই করতে। আপাতত শফিকুল ইসলাম তিনি দ্বিধায় ভুগছেন বলে ওনার বড় ছেলে আরিফকে ডেকে পাঠালেন জরুরি তলবে। খাবার টেবিলে সবাই বসে। মায়া জুই খেয়ে দিয়ে আগে চলে গেল রুমে বোনের বিয়ে কেনাকাটা বাজারজাত তালিকা করতে। সেই ফাঁকে খাবার টেবিলে খালি পেয়ে মনের কথাগুলো পরিবারের সামনে রাখতে চাইলেন শফিকুল ইসলাম। প্রথমে তিনি ছেলের মনোযোগ আকর্ষণ করতে চেয়ে গলা ঝেড়ে বললেন, আরিফ, তোমার সাথে আমার জরুরি কিছু কথা ছিল। বাবা কথায় খাওয়া থেকে মুখ উঠালো না আরিফ, বরং খেতে একইভাবে বলল, আমি শুনতে পারছি বাবা, বলো। শফিকুল ইসলাম এক পলক উপস্থিত সকলের দৃষ্টি পরখ করে নিল। ছোট ভাই জামাল ব্যতীত কেউ ওনার দিকে আপাতত তেমন মনোযোগ নেই। ওনার স্ত্রী ছেলে মেয়েদের বেড়ে খাওয়াচ্ছে। ছোট ভাইয়ের বউ আরিফের পাতে তরকারি তুলে দিচ্ছে। এমতো অবস্থায় ওনার কথাগুলো বলা অনুচিত হবে কিনা জানা নেই। তারপরও তিনি গম্ভীর গলায় ভারী আওয়াজে মায়ের জন্য চেয়ারম্যান সাহেবের বড় ছেলের বিয়ে প্রস্তাব এসেছে, আমি তাতে মত দিয়েছি। অমনোযোগী চোখগুলো হঠাৎ করেই চমকে উঠে শফিকুল ইসলামের দিকে তাকালো একত্রে সবাই। প্রত্যেকের চেহারা দেখেই বোঝা যাচ্ছে সবাই বেশ চমকিয়েছে ওনার কথা। উনি একত্রে এতগুলো মানুষের দৃষ্টিতে পড়ে খানিকটা অপ্রস্তুত হলো। এর মধ্যে আরিফ অসন্তুষ্ট গলায় আওড়ালো, মায়া এখনো এসব কিছুর জন্য ছোট বাবা, মাত্রই আমরা মুক্তার বিয়েটা দিচ্ছি, এর মধ্যে মায়ের বিয়ের কথা আসলো কোথায় থেকে? তাছাড়া তুমি এসব বিষয়ে মত দাও কিভাবে? মায়া সবার ছোট, ওর বড় জুইয়ের বিয়ে নিয়েই আমরা এখনো চিন্তা করিনি, সেখানে মায়ের বিয়ের কথা কিভাবে চিন্তা করো তুমি? ছেলের রাগান্বিত মুখটার দিকে তাকিয়ে শফিকুল ইসলাম ভারী গলায় বলল, চেয়ারম্যান সাহেবের বড় ছেলেকে তোমার অচেনা নয় আরিফ। দেখাশোনা পড়ালেখায় বেশ দারুণ ছেলেটা, ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, আচার ব্যবহারেও বেশ অমায়িক। ছেলেটা স্টুডেন্ট ভিসাতে আমেরিকা যাচ্ছে। ওইখানে পড়াশোনা শেষ করে গ্রিন কার্ড পেয়ে বাংলাদেশে আসতে আরও 5 বছর লাগবে। সেজন্য ওরা চাচ্ছিল ছেলেকে বিয়ে করিয়ে রাখতে মায়ের সঙ্গে, যাতে ওইখানে কাবিননামা দেখিয়ে বউয়ের জন্য ভিসা পাওয়া যায়।
আরিফ তাতেও তীব্র অমত পোষণ করে বলল, সামান্য একটা ভিসার জন্য তুমি মায়ের বিয়ে এক্ষুনি দিতে চাও বাবা? মায়া এখনও বেশ ছোট মানুষ, 18 হয়নি। এসব বিয়ের ঝামেলায় ওকে এই মুহূর্তে টানলে পড়াশোনার ক্ষতি হবে। আগে পড়াশোনাটা শেষ করুক, ততদিনে না হয় ছেলে পড়াশোনা শেষ করে আমেরিকা থেকে ফিরুক, তারপর না হয় বুঝ পরামর্শ করে দুজনের সম্মতিতে বিয়েটা দেওয়া যাবে বাবা। আরিফের কথায় অনীহা পোষণ করলো জামাল সাহেব ও শফিকুল ইসলাম। শফিকুল ইসলাম কিছু বলবে তার আগেই জামাল সাহেব আরিফের উদ্দেশ্যে বলল, এই রকম ভালো সম্বন্ধ হাতে কাছে পেয়ে ফেরানোটা উচিত হবে না আরিফ। তাছাড়া আমরা এক্ষুনি মায়াকে বিয়ে দিয়ে বিদায় করে দিচ্ছি না। চেয়ারম্যান সাহেবের বংশ ভালো, ছেলেটাও ভালো, আমাদের হাতের কাছের ছেলে, কত নম্র ভদ্র। তাছাড়া ওরা শুধু চাচ্ছে দুই পরিবারের মধ্যে আকত করে রাখতে। মা এক্ষুনি সংসার শুরু করবে না, ছেলে দেশে ফেরার পর আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হবে মায়াকে। আমরা কেউ মায়ের খারাপ চাইব না আসে। বাপ চাচার কথা একেবারে ফেলে না দিয়ে তুমি কিছু দিন সময় নাও, চেয়ারম্যান সাহেবের সাথে কথা বলো, ছেলেটাও পরখ করো। তোমার যদি কোনো কিছুতে খারাপ মনে হয় তখন না হয় আমরা সম্বন্ধটা ফিরিয়ে দেব, কিন্তু কোনো যাচাই বাছাই না করে হুট করে বিয়েটা ফিরিয়ে দেওয়া ঠিক হবে না। আমি আর ভাই এই বিয়েটা নিয়ে বেশ কয়েক ধরে যাচাই করেছি, খারাপ কিছু চোখে পড়েনি। তুমি এই বাড়ির বড় ছেলে, এবার দায়িত্ব তোমার। তুমি বিয়েটা নিয়ে যাচাই বাছাই করো। মুক্তার বিয়েটা পর্যন্ত অন্তত সময় নাও, মুক্তার বিয়েটার পর না হয় আমাদেরকে জানাও তোমার মতামত কী। তবে আমরা আশা করব তুমি ভুল কোনো সিদ্ধান্ত নিবে না। মায়া আমাদেরও মেয়ে হয়, ওর চিন্তা আমাদেরও আছে। জামাল সাহেবের কথায় আরিফ হ্যাঁ বা না তেমন কিছুই বলল না, শুধু ধীর স্থিরভাবে নিজের খাওয়ায় মনোযোগ হল। আরিফকে চুপ করে যেতে দেখে জামাল সাহেব বুঝলেন আরিফ ওদের কথায় সম্মতি জানে, সেই বিয়ের বিষয়টা নিয়ে ভাববে। উপস্থিত সবাই খাবার টেবিলে নিশ্চুপ হয়ে খেতে লাগল, কেউ আর আগ বাড়িয়ে কোনো কথা বলল না। শফিকুল ইসলাম খেতে খেতে নীরবতা ভেঙে আবারও গম্ভীর গলায় বলল, তুমি চট্টগ্রামে ফিরে যাচ্ছ কবে? কাল রাতের ট্রেনে ফিরবো বাবা। আবার কবে আসবে? 1 সপ্তাহ পরই ফিরে আসবো, হাতে কাজগুলো শেষ করেই চলে আসবো।